দিদি যখন হানিমুন করতে কাশ্মীর গেল, মায়ের সে কি উচ্ছ্বাস! পাড়ায় সবাইকে মা ডেকে ডেকে বলছিল কথাগুলো। নবনীতা কখনো কাশ্মীর যায়নি, ওর বড্ড ঠান্ডা লাগার ধাত। দিদিরও তো তাই ছিল। ওদিকে দিদি বরফের মধ্যে শুয়ে কিরকম ছবি তুলেছে। ফটোগুলো দুর্বা দিদিকে দেখালো নবনীতা। বলল, দেখো দুর্বা দিদি, টাকার গরমে দিদির মনে হয় আর ঠান্ডাও লাগছে না। দুর্বা দিদি খিলখিল করে হেসে উঠল। ঝুমা পিসি বলল, টাকার গরম নয় রে নিতা, এ হলো গিয়ে শরীরের গরম। দেখছিস না সৃজন তোর দিদিকে কিরকম জড়িয়ে আছে? দুটো মানুষের শরীর এরকম কাছাকাছি থাকলে গতরে আগুন ধরে যায়, বুঝেছিস? ফটো আর কিছু জিনিস নিয়ে দিদি একাই এসেছিল। সৃজনদা কেন এলো না? দিদিকে সে কথা জিজ্ঞাসা করতে দিদি বলল, না রে নিতা, সৃজন এখানে আসতে চায় না, ওর খুব অস্বস্তি লাগে এখানে। সকালবেলা ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে বসে মানুষ যে কি করে লুচি তরকারি খায় সেটাই সৃজনের মাথায় ঢোকে না। বাবা বলল, তাহলে কি খাবে? দিদি বলল, ব্রেড টোস্ট, ডিম সেদ্ধ, অ্যাপেল জুস, মৌসম্বির রস, ব্যানানা, এই সব, অথবা ধরো গরম স্যুপ। নবনীতা লক্ষ্য করল দিদি আজ কলা না বলে ব্যানানা বলল। তার মানে দিদিরও পরিবর্তন হচ্ছে ধীরে ধীরে। বাবাও মনে হয় লক্ষ্য করেছে বিষয়টা। বাবাকে চিন্তিত দেখালো। বাবা কি খুশি হবার বদলে হীনমন্যতায় ভুগছিল? বাবা বলল, আর ওই একই খাবার খেতে খেতে যদি বোর হয়ে যায়? দিদি বলল, দুধ কর্নফ্লেক্স খাবে, ডালিয়াও ভীষণ ভালো হেলথের পক্ষে। বাংলা কথার ভাজে ভাজে দিদির এই ইংরেজির বিচ্ছুরণের কায়দায় মায়ের চোখে মুখে বেশ একটা গর্ব আর প্রসন্নতা ফুটে উঠেছিল। মা বলল, এই তো দেখেছিস নিতা, তোর বাবা আর আমি খামোখাই চিন্তা করছিলাম, তোর দিদি তো রীতিমতো মেম সাহেব হয়ে উঠছে। মেয়েরা যে কোনো পরিবেশে গিয়ে মানিয়ে নিতে পারে। নিজেকে সেই পরিবেশের উপযুক্ত করে গড়ে মেয়েরা নিজেদের যোগ্যতার প্রমাণ দেয়। এটা মেয়েদের নিজস্ব একটা ক্ষমতা, আর এটাই হলো নারী জন্মের সার্থকতা। মায়ের প্রশ্রয় পেয়ে দিদি আরও উৎসাহিত হয়ে বলতে শুরু করলো, তাছাড়া তোমাদের চায়ের যা কোয়ালিটি, কোনো ফ্লেভার তো নেই চায়ের। 5,000 টাকা কিলো না হলে সেই চা সৃজন খেতে পারে না। আমারও আজকাল ভীষণ খারাপ লাগে তোমার ওই ফোটানো চায়ের কথা ভাবলে। বলেই দিদি নবনীতার দিকে তাকালো। যা না নিতা, সামনের দোকান থেকে কয়েকটা কফির পাতা নিয়ে আয়। আমি কেক পেস্ট্রি নিয়ে এসেছি, খেয়ে দেখবি কেমন লাগে। রাস্তার আলুর চপ, বেগুনি সহযোগে ফোটানো চা তো অনেক খেয়েছিস, আজ দেখবি এই সব অভিজাত খাবার খেতে কেমন লাগে। কফির একটা কৌটো আমি নিজেই নিয়ে আসতাম, তোকে খাটাতাম না রে, কিন্তু বাবার আবার সেন্টিমেন্টে লাগবে। মধ্যবিত্তদের মানসিকতাগুলো যেমন জটিল, আত্মসম্মান বোধের অনুভূতিগুলো ততটাই ঠুনকো, একটুতেই আঘাত লাগে। বাবা দিদির কথাতেই যথেষ্ট আহত হয়েছিল, আর তার পরিণাম যে কত ভয়াবহ হতে পারে সেটাও বছর না ঘুরতেই টের পেয়েছিল নবনীতা। দিদির শ্বশুরবাড়ি সবাই কর্পোরেট বড় বড় চাকুরে। তাদের আভিজাত্যের সঙ্গে পাল্লা দিতে গেলে মফস্বলের ওই শাড়ির দোকানের কারবারে লাভ দিয়ে যে এঁটে ওঠা অসম্ভব, সেটা বুঝতে পেরে একটা অন্য রকম খেলায় মেতে উঠল বাবা। খবরটা অবশ্য দিদিই দিয়েছিল। তার শ্বশুরের কে একজন বন্ধু নাকি শেয়ার মার্কেটে টাকা খাটিয়ে বিশাল বড়লোক হয়েছে। দিদি ঠোঁট উল্টে বলেছিল, বিজনেস করে বড়লোক হতে গেলে শেয়ার মার্কেটে টাকা ঢালতে হবে। 2 টাকার শেয়ার কখন যে 200 টাকা ছুঁয়ে ফেলবে সেটা স্বপ্ন না সত্যি, ভাবতে ভাবতে দেখবে তুমি রাতারাতি কোটিপতি হয়ে গেছো। অবশ্য তুমি কত টাকা ইনভেস্ট করতে পারবে সেটার ওপরেই পুরো বিষয়টা নির্ভর করছে।
বাবার চোখে তখন নীল নেশার রং লেগেছে। যে মানুষটা সবাইকে জীবনের উল্টো দিকে লোকসানের কথা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিত, সেই মানুষটার মাথায় এলো না খুব সহজ একটা অঙ্ক। 2000 টাকার শেয়ার কি 2 টাকা হতে পারে না? বড়লোক হওয়া কি এতই সহজ? দিব্যজ্যোতির লেখক হবার চেয়ে এইভাবে বড়লোক হবার স্বপ্ন দেখা কি আরও বেশি নির্বুদ্ধিতা নয়? বাবা বলল, ওসব টাকা পয়সা নিয়ে তুই ভাবিস না, ব্যাংকে আমার যথেষ্ট টাকা আছে। তোর মায়ের তো শখ শৌখিনতা বলে কিছুই নেই, খুদকুড়ো যা পায় সবই তো ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসে। তিল তিল করে জমানো ব্যাংকের টাকায় হাত পড়ছে দেখে মা কোকিয়ে উঠল। কিন্তু তুমি তো একেবারে নভিস, কিছুই জানো না ওই ব্যাপারে। বাবা বিরক্ত হয়ে বলল, জলে না নামলে কি কেউ সাঁতার শিখতে পারে? আগে তো শুরু করি, তারপর এ বিষয়ে যেসব কাগজপত্র বা বইটই আছে সেগুলো মন দিয়ে পড়ব। মা মরিয়া হয়ে বলল, যদি সব ডুবে যায়? মায়ের কথা শুনে শিউরে উঠেছিল নবনীতা। দিব্যজ্যোতি একবার তাকে তাদের ছোট্ট পুকুরে সাঁতার শেখাতে নিয়ে গিয়েছিল। সেই সময় একবার ডুবতে বসেছিল নবনীতা। সেই অভিজ্ঞতার কথা মনে পড়তেই নবনীতা বাবাকে বলল, তুমি এসব ব্যবসা করতে যেও না বাবা, আমরা যেমন আছি ভালো আছি। বাবা হেসে বলল, অফকোর্স করবো নিতা, তুই কি তোর মায়ের কথা শুনে ভয় পেয়ে গেলি? ওরে পাগলি, না ডুবলে ভাসতে শেখা যায় না, বুঝেছিস? মানুষের অতিরিক্ত লোভ আর জেদ যে তাকে কোথায় টেনে নামাতে পারে সেটা বাবাকে দেখেই জেনেছিল নবনীতা। বাবা আকাশে উঠতে চেয়েছিল, মাটির কাছাকাছি থাকতে চায়নি, কিন্তু অনেকটা উঁচুতে ওঠার পর মাধ্যাকর্ষণ তত্ত্বের স্বাভাবিক নিয়মে বাবা আছড়ে পড়েছিল সেই মাটিতেই। ব্যাংকের টাকা কড়ি শেষ হতেই মা চলে গেলেন মধ্যরাত্রে হার্ট ফেল করে। হয়তো এতগুলো বছর একসাথে থাকার পরেও বাবাকে না চিনতে পারার ব্যর্থতা তার হৃদয়ের কল কবজাগুলোকে নড়বড়ে করে দিয়েছিল। এরপরও বাবা থামেনি, বরং আরও বেড়ে গিয়েছিল তার জেদ। একে একে বাড়ি দোকান সব মর্টগেজ রেখেছিল। তারপর ছোট চিরকুটে একটা চিঠি লিখে রেখে বাবা চিরবিদায় নিয়েছিল। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল বাবা। মানুষ বোধহয় নিজেকেও ঠিক মতো বোঝে না। ব্যবসা শুরু করার আগে বাবা নিজেই তো বলেছিল, মহাসমুদ্রে জাল ফেলেছে বাবা, কিন্তু সময় মতো ঠিকই জাল গুটিয়ে নিতে পারবে। অথচ ব্রেক ফেল করা গাড়ির মতো বাবা এগিয়ে গেছে বিরামহীন। বাবা তার ছোট মেয়ের প্রতি কি করে এতখানি দায়িত্ব জ্ঞানহীন হতে পারল? সবকিছু নিঃশেষ করে বাবা তো কার্যত নবনীতাকে রাস্তায় নামিয়ে দিয়ে গেল, যদিও বাবা সেটা ভাবেনি। বাবা চিঠিতে লিখেছিলেন, দিব্যজ্যোতিকে বিয়ে করে তুই সুখী হোস মা, আমার আশীর্বাদ রইল, আমাকে ক্ষমা করে দিস। যদিও জানি যে অন্যায় আমি করেছি তার কোনো ক্ষমা নেই। নবনীতা চোখের জল মুছে আকাশের দিকে তাকালো। বাবা কি এখন দেখতে পাচ্ছেন নবনীতাকে? নবনীতার মনে পড়ল ছোটবেলায় যখন সূচ সুতো নিয়ে সে ঠাকুরের জন্য মালা গাঁথতে বসেছিল, তখন বাবা তার হাত থেকে সূচ কেড়ে নিয়েছিল। মাকে চেঁচিয়ে ডেকে বলেছিল, তুমি কি মেয়েদের এতটুকু খেয়াল রাখতে পারো না? আমি না দেখলে তো মেয়েটার হাতে সূচ ফুটে গিয়ে এখনই একটা রক্তারক্তি কাণ্ড হতো। নিতা কত ব্যথা পাবে বলো তো? নবনীতা তার হাউসকোট খানিক আলগা করে ঊর্ধ্বাঙ্গ কিয়দংশ উন্মুক্ত করল। বাবা কি দেখতে পাচ্ছেন? নখ দিয়ে আঁচড়ে দাঁতের কামড়ে তার ছোট্ট নিতাকে লোকটা কিভাবে ক্ষতবিক্ষত করেছে। এক ফোঁটা বৃষ্টির জল নবনীতার বুকের ক্ষতস্থান স্পর্শ করল। বাবা কি সত্যি দেখতে পেলেন নবনীতার ক্ষত? তাই চোখের জলে ধুয়ে দিতে চাইছেন নবনীতার বুকে লেপ্টে থাকা রক্তের দাগ? পুজো আসছে। দিব্যজ্যোতি ছোট থেকেই দেখেছে এই সময় আকাশের রং বদলে যায়।
পরিষ্কার নীল আকাশে সোনালি রোদ গাছের পাতার ওপর পড়ে চিকচিক করে। এই সময় সচ্ছল মধ্যবিত্ত আর উচ্চবিত্ত মানুষদের বাড়িতে নতুন জামাকাপড়ের মতো শারদ উৎসব উপলক্ষে প্রকাশিত পুজো সংখ্যা আসে। এবারের একটি বিখ্যাত পুজো সংখ্যায় দিব্যজ্যোতির লেখা একটি উপন্যাস বেরিয়েছে। একটি বিখ্যাত দৈনিকের রবিবাসরীয় পাতায় ধারাবাহিক লেখার ব্যাপারেও সমস্ত কথা হয়ে গিয়েছে। তার একটি উপন্যাস বই আকারে প্রকাশিত হবে, যেটা দিব্যজ্যোতি লিখেছে তার জীবনের প্রথম প্রেম নবনীতাকে নিয়ে। উপন্যাসের নাম প্রথম নায়িকা। শেষ দিকটা অবশ্য পুরোপুরি বানিয়ে লিখতে হচ্ছে। 1 ডজন গল্প নাম দিয়ে 12টি গল্পের একটি সংকলনও প্রকাশিত হবে। সবচেয়ে বড় সুখবর হলো দিব্যজ্যোতির লেখা যুদ্ধ চলছে উপন্যাস অবলম্বনে শিগগির একটি ছবি তৈরি হতে চলেছে। প্রডিউসার একজন লোহার কারবারি। লোকটার নাম শীতাংশু মণ্ডল। লোকটাকে দেখলে দিব্যজ্যোতির মোটেই ভালো লাগে না। শীতাংশু মণ্ডল যে সাহিত্য চর্চা করে এটা বিশ্বাস করতেই দিব্যজ্যোতির কষ্ট হয়। অথচ এই লোকটাই দিব্যজ্যোতিকে বলেছে, আপনার লেখা পড়ে আমি তো একেবারে মুগ্ধ হয়ে গেছি মশাই। যেমনি সুন্দর প্লট তেমনি লেখার বাঁধনি, একেবারে অসাধারণ। একবার পড়া শুরু করলে তো শেষ না করে ওঠা যায় না। বলেই পানের পিক ফেলেছে শীতাংশু। দিব্যজ্যোতি কিছু একটা বলার উপক্রম করতে যেতেই তাকে চোখ টিপেছে সৃজন। শীতাংশু মণ্ডল চলে যাবার পর সৃজনদা বলেছে, যে তোমাকে এতগুলো টাকা দিচ্ছে, সমাজে পরিচিতি এনে দিচ্ছে, তাকে কি কোনো প্রশ্ন করা উচিত দিব্য? বোকামি করো না। সফলতা পেতে গেলে শুধু প্রতিভা থাকলে হয় না, সেই সাথে একটু চালাকও হতে হয়। যে লোকটা তোমার পেছনে টাকা ইনভেস্ট করছে তাকে সম্মান জানাতে হয়। কৃতজ্ঞতা বলেও তো একটা কথা আছে নাকি? স্টিফেন হাউসের চাকরিটা তুমি কোনোদিন পেতে? শীতাংশু বাবুর ব্যাংকিং না থাকলে তো শুকিয়ে মরতে তুমি। দিব্যজ্যোতি মনে মনে বলেছে, সেটা হলেই বোধহয় ভালো হতো সৃজনদা। নিতাই যখন চলে গেল আমাকে ছেড়ে, তখন এত সাফল্য নিয়ে আমার হবেটা কি? সত্যি নিতার কথা ভাবলেই জীব আড়ষ্ট হয়ে আসে দিব্যজ্যোতির। নিতা এত কষ্ট করল এত দিন ধরে, নিত্যদিন তাকে যে মেয়েটা পাশে থেকে সাহস জোগালো, সেই নিতাই কিনা এমন একটা সময় তাকে আর মেয়েকে ফেলে রেখে চলে গেল, যখন কিনা সাফল্য এসে কড়া নাড়ছে দিব্যজ্যোতির দরজায়। নিতা কি আরও একটু ধৈর্য ধরতে পারত না? কলেজে লাস্ট ইয়ার পড়ার সময় দিব্যজ্যোতির বাবা অসুস্থ হয়ে পড়লেন। বাবার লিভারে চিকিৎসা করতে গিয়ে ধীরে ধীরে সর্বশান্ত হয়েছিল দিব্যজ্যোতির গোটা পরিবার। দিব্যজ্যোতির আর ইউনিভার্সিটি গিয়ে পড়া হলো না, বাবাকেও বাঁচাতে পারল না। বাংলা অনার্স নিয়ে পাশ করা দিব্যজ্যোতির কপালে কোনো অফিসের চাকরি জুটল না। একটা কারখানায় অদক্ষ শ্রমিক হিসেবে সামান্য বেতনের একটা চাকরি পেল সে। মা বললেন, তোর বাবা তো শুধু নিজে চলে গেলেন না রে, তোর ভবিষ্যৎটাও শেষ করে দিয়ে গেলেন। দিব্যজ্যোতি বলল, এখন এসব নিয়ে আক্ষেপ করে কান্নাকাটি করার সময় নয় মা। ভাগ্যে থাকলে আমি নিশ্চয়ই একদিন প্রতিষ্ঠিত হতে পারবো, কিন্তু দুর্বার বিয়ের বয়স পেরিয়ে গেলে তখন হাজার অনুশোচনা করেও কোনো লাভ হবে না মা। এখন ওর বয়স অল্প, চেহারায় একটা আলগা চটক আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের জন্য দেখাশোনা শুরু করতে হবে, যাতে বাবার বাৎসরিক কাজকর্ম মিটে গেলেই দুর্বার বিয়েটা সেরে ফেলা যায়। আমাদের এখন এটাই লক্ষ্য হওয়া উচিত। মা বলল, কিন্তু দিব্য, বিয়েতে তো অনেক খরচ খরচা আছে, এত টাকা তুই কিভাবে জোগাড় করবি? দিব্যজ্যোতি বলল, উপযুক্ত পাত্র পেলে টাকার জন্য দুর্বার বিয়ে আটকাবে না মা। বাড়িঘর আর যেটুকু সহায় সম্বল এখনো অবশিষ্ট আছে, সেসব বিক্রি করে বোনের বিয়ের আয়োজন হয়ে যাবে। মা বলল, কিন্তু তারপর আমরা কোথায় যাব?
দিব্যজ্যোতি বলল, কামারহাটিতে আমি যে কারখানায় কাজ করি তার কাছে একটা ঘর ভাড়া ঠিক করব মা। একটু অসুবিধে হবে তোমার, কিন্তু আস্তে আস্তে ঠিক মানিয়ে নিতে পারবে। মানুষ হলো অভ্যেসের দাস। মা চোখে আঁচল চাপা দিয়েছিল। শেষকালে একটা বস্তিতে গিয়ে উঠবি তুই? জীবনে কত স্বপ্ন ছিল তোর। দিব্যজ্যোতি বলল, সব হবে একদিন মা, তুমি দেখো। কলকাতায় 1000 স্কোয়ার ফুটের ফ্ল্যাট কিনে আমি তোমাকে মহারানীর মতো রাখবো সেখানে। ঠিক কলকাতায় না হলেও বজবজের কাছে মহেশতলায় রিভার সাইড একটা ফ্ল্যাট কিনেছে দিব্যজ্যোতি। সবই হলো, কিন্তু এত দেরি করে হলো যে এই 1100 স্কোয়ার ফুটের ফ্ল্যাটে দিব্যজ্যোতি একেবারে একা হয়ে গেল। 1 বছরের মধ্যেই দুর্বার বিয়ের দিনক্ষণ সব স্থির হয়ে গেল। পাত্র মধ্যপ্রদেশে চাকরি করে। বুলু ঘোষ বাড়িঘর সব কিনে নিয়েছিল অল্প দামে। তবে বোনের অষ্টমঙ্গলা পর্যন্ত তাদের সেখানে বাস করার ছাড়পত্র দিয়েছিল। বোন ভগ্নিপতি বেরিয়ে যাবার পর সব গোছগাছ শুরু করে দিয়েছিল দিব্যজ্যোতি। আসবাবপত্র আর জামাকাপড় বলতে তেমন কিছু নেই, আছে কেবল দিব্যজ্যোতির হাতে লেখা তারা তারা ম্যানুস্ক্রিপ্ট। সেসব একটা লোহার ট্রাঙ্কে ভরতে ভরতে দিব্যজ্যোতি চেঁচিয়ে বলল, পিসিমা, তোমার গোপালকে সাবধানে নিও। কিন্তু পিসিমার কোনো সাড়া পেল না দিব্যজ্যোতি। তার বদলে ঝনঝন করে বাসন পড়ার শব্দ শুনতে পেল, সঙ্গে মায়ের একটা আর্ত চিৎকার, দিদি। দিব্যজ্যোতি ঠাকুরের ঘরে এসে দেখল পিসিমা তার গোপালকে কোলে নিয়ে দেওয়ালে পিঠ ঠেকিয়ে নিথর হয়ে বসে আছেন। পিসিমার চোখ খোলা, চোখের কোল বেয়ে একটা শুকনো জলের দাগ। মা রান্নাঘরে বাসন গোছাচ্ছিলেন। সম্ভবত ননদের কোনো সাড়া না পেয়ে তিনি বাসনকোসন হাতে করেই এসেছিলেন। তারপর পিসিমাকে ওইভাবে বসে থাকতে দেখে আতঙ্কিত হয়ে ছুটে আসতে গিয়ে পায়ে কাপড় জড়িয়ে থালা বাসন সমেত নিজেও পড়ে গেছেন। দিব্যজ্যোতি মাকে হাত ধরে তুলল। মা দাঁড়াতে পারল না, মায়ের পা মচকে গেছে। এই সময় উঠোনে একটা চেনা গলার স্বর শুনতে পেল দিব্যজ্যোতি, কিন্তু স্বরটা কেমন যেন অস্বাভাবিক ঠেকল দিব্যজ্যোতির কানে। জেঠিমা, আমাকে নিয়ে যাবে তোমাদের সাথে? দিব্যজ্যোতি ঠাকুর ঘর থেকে বাইরে বেরিয়ে এসে বলল, কি হয়েছে নিতা? নবনীতা কোনো ভনিতা না করে সরাসরি বলল, বাবা চলে গেল দিব্যদা। বলেই চিঠিটা এগিয়ে দিল। আত্মহত্যার কেস। বাড়িতে পুলিশ এলো, সৃজনদা আর দিদিও এলো। দিদি বলল, মান সম্মান আর কিছুই থাকলো না। দিব্যজ্যোতি বলল, ওসব কথা থাক, নিতার ব্যাপারে আপনারা এখন কি ভাবছেন সেটা বলুন। দিদি বলল, সিদ্ধান্ত তো শেষ মুহূর্তে বাবা নিজেই নিয়েছিলেন, তবে তার সিদ্ধান্তের মর্যাদা তুমি রাখতে চাও কি না সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। দিব্যজ্যোতি বলল, নিতা কি মানিয়ে নিয়ে থাকতে পারবে আমার সাথে? কারণ আমরা এখন আপাতত একটা বস্তিতে গিয়ে উঠব। তাছাড়া আরও একটা অসুবিধে আছে, নিতার এখন অসুচ, তাই বিয়েটা 1 বছর পরেই হওয়া উচিত। বুলু ঘোষ আরও 1 মাস তাদের বাড়িতে থাকার পারমিশন দিল। পিসিমার শ্রাদ্ধ শান্তি মেটার পর মাকে আর নবনীতাকে নিয়ে দিব্যজ্যোতি কামারহাটির বস্তিতে এসে উঠল। 1 বছর পর মন্দিরে গিয়ে নবনীতার কপালে সিঁদুর ছুঁয়ে সংসার জীবন শুরু করল দিব্যজ্যোতি। কামারহাটির ঘিঞ্জি অস্বাস্থ্যকর পরিবেশে মায়ের স্বাস্থ্য ক্রমশ ভাঙছিল। যদিও সংসার বেশ সুখের ছিল, শাশুড়িও যে মা হয়ে উঠতে পারে সেটা দিব্যজ্যোতির মা দেখিয়ে দিয়েছিল। বিয়ের 3 মাস পরেই নবনীতা গর্ভবতী হলো। তখন নিজে আধপেটা খেয়েও নবনীতার জন্য যথাসাধ্য ভালো মন্দ খাবারের ব্যবস্থা করত মা। কারো কথাই শুনত না। মা বলতো, দেখিস নিতা, তোর মেয়েই হবে, তুই ওর নাম রাখবি মিঠাই।
আমার মিঠাই দিদি যাতে সুস্থ সবল হয়ে পৃথিবীর আলো দেখে, তার জন্য তো মিঠাই পুরীর মাকে যত্ন করতেই হবে। মেয়ের জন্মের 4 মাস পরে মা চলে গেল পৃথিবী ছেড়ে। আর তার 1 বছর পরে বজ্রাহত তালগাছের মতো মুখ করে আরেকটা শোক সংবাদ নিয়ে বাড়ি ফিরেছিল দিব্যজ্যোতি। তার মুখ দেখে শঙ্কিত স্বরে নবনীতা প্রশ্ন করল, আবার কি হলো গো? দিব্যজ্যোতি বলল, কারখানা কর্তৃপক্ষ কয়েকজনকে ছাঁটাই করেছে, তার মধ্যে আমিও আছি। তারপর গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে বলল, তুমি কিছু ভেবো না নিতা, আমরা মালিকের বিরুদ্ধে যৌথভাবে সংগ্রাম চালিয়ে যাব। আমাদের ইউনিয়ন আছে, আমরা লড়াই করব। আমাদের নেতা বলেছেন, লড়াই 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 চাই, লড়াই করে। নবনীতা দিব্যজ্যোতিকে থামিয়ে দিয়ে বলল, কিন্তু আমাদের তো খেয়ে পড়ে বাঁচতে হবে। আত্মপ্রত্যয়ের সুরে দিব্যজ্যোতি বলল, আমার লেখাগুলো তো আছে, সেগুলোকে নিয়ে প্রকাশকের দরজায় দরজায় ঘুরব। উপায় ঠিক একটা হবেই। তাৎক্ষণিক উপায়টা অবশ্য নবনীতাকেই করতে হয়েছিল। সেলাইটা মায়ের কাছে শিখে রেখেছিল, এটাই রক্ষে। দিব্যজ্যোতি কয়েকটা টিউশনি জোগাড় করতে পেরেছিল, কিন্তু তাতে কি আর সংসারে জোয়াল টানা যায়? মা থাকতে তাও একটা সুবিধে ছিল, অল্প খরচে মা যতটা গুছিয়ে চালাতে পারত, নবনীতা সেটা পারে না। নবনীতা শেষমেশ ঠিক করলো আয়ার কাজ করবে। 300 টাকা রোজ, আয় মন্দ হবে না। এক বৃদ্ধা তার পা ভেঙে ফেলেছেন, তাকেই দেখাশোনা করতে হবে। বাড়িওয়ালা বিপুল বাবু ভাড়ার তাগাদা দিতে এসে কাজের সন্ধান দিল। এই যে স্বনামধন্য লেখক মহাশয়ের গিন্নি, বলি ভাড়াটা তো প্রতিবার ঋণী দেবে না, তোমাকেও তো কিছু একটা চেষ্টা চরিত্রের করতে হবে নাকি? তো আপনারা হলেন গিয়ে বড় মাপের শিক্ষিত মানুষ, যদি মানে না লাগে তাহলে এক বুড়ির দেখভালের কাজটি নিতে পারেন। আমাকে অবশ্যই 300 টাকার থেকে 50টি টাকা কমিশন হিসেবেও দিতে হবে। নবনীতা রাজি হয়ে গেল। কাজে যাবার 3 দিনের মাথায় দিদিকে সেখানে দেখে চমকে উঠল নবনীতা। কথায় বার্তায় বুঝতে পারল ইনি দিদির মাসি শাশুড়ি। 2 বোন পরস্পরের কাছে অপরিচিতের ভান করল। দিদি বেরিয়ে আসার সময় নবনীতাকে ডাকল, বলছি বোন, তুমি কি একবার এদিকে এসে আমার শাড়ির কুচিটা ঠিক করে দেবে? নবনীতা দিদির পায়ের কাছে হাঁটু মুড়ে বসতেই দিদি বলল, তুই কি ওই বস্তিতেই আছিস? ঠিকানাটা ফোন করে জানাস। সকাল 8টা থেকে রাত 8টা ডিউটি করে নবনীতা। দিদি এলো সকাল 7:30টায়। বাড়ি থেকে বেরোনোর জন্য দরজায় তখন তালা দিচ্ছে নবনীতা। মাটির ওপর থেবড়ে বসে খেলা করছে ছোট্ট মিঠাই। দিব্যজ্যোতি ছাত্র পড়াতে বেরিয়েছে। দিদি এসে মিঠাইকে কোলে তুলে নিল, বলল, তোর মেয়েকে আমায় দিবি নিতা? তুই তো ইচ্ছে করলেই আবার মা হতে পারবি। নবনীতা বলল, আর তুই পারবি না? দিদির চোখে একটা অসহায়তা ফুটে উঠল মুহূর্তে। বলল, ডাক্তার বলেছে আমি নলজাত সন্তানের মা হতে পারি, কিন্তু তোর সৃজনদা ঠিক রাজি হচ্ছে না। নলজাত সন্তান? চমকে উঠল নবনীতা। সৃজনদা কি অক্ষম? কাশ্মীরের বরফ ঢাকা পাহাড়ে দিদিকে জড়িয়ে ধরা সৃজনদা আর দিদির সেই যুগল ছবি দেখে ঝুমা পিসি বলেছিল, দিদির শরীরে আগুন জ্বেলে দিয়েছে সৃজনদা, কিন্তু শরীরে শরীরে ঘষা লেগে যে আগুন জ্বলে পৃথিবীর অনেক পুরুষ মানুষের মতো, সেই আগুন নেভানোর ক্ষমতা কি তাহলে সৃজনদার নেই? 2 বোনের চোখে চোখে অনেক কথাই হলো। সাক্ষী থাকলো মিঠাই। মিঠাইকে কোলে নিয়ে দিদি এগিয়ে গেল গলির মুখে দাঁড়িয়ে থাকা তার বড় গাড়িটার দিকে। গাড়িতে উঠে বসে নবনীতা দেখল ড্রাইভারের সিটে সৃজনদা বসে আছে। মিঠাই বেশ শান্ত হয়ে বসে আছে দিদির কোলে, একটুও কান্নাকাটি করছে না। আঁকড়ে ধরে আছে দিদির গলার 2.5 ভরি চকচকে চেন। শিশুর চোখেও কি নীল নেশা লাগে, ভাবছিল নবনীতা। দিদি সৃজনদাকে উদ্দেশ্য করে বলল, লেখক বাবুর মেয়েকে মানুষ করবে নাকি? তাহলে আমার মা হবার ইচ্ছেটা পূর্ণ হয়, তুমিও বাবা ডাক শুনতে পাবে।
সৃজন হাসল। তাও ঠিক, এ একেবারে লেখকের ঔরসজাত সন্তান, কোনো অজাত কুজাত নয়। আর উকিল কাকুকে বললে একটা ব্যবস্থা ঠিক করে ফেলতে পারবে। নবনীতা বলল, সে ঠিক আছে, আপনাদের কাছে থাকলে আমরা মাঝে মাঝে ওকে গিয়ে দেখেও আসতে পারবো। কিন্তু ওর জন্মদাতাকে বারবার লেখক বলে বিদ্রূপ করছেন কেন? সৃজন বলল, তুমি আমাদের ভুল বুঝছো নিতা। বিদ্রূপ করব কেন? আমরা তো এই ব্যাপারেই কথা বলতে এসেছিলাম। মিঠাই হলো আমাদের উপরই পাওনা, তবে দিব্যজ্যোতি লেখকের মর্যাদা পাবেন কি না সেটা সবটাই নির্ভর করছে তোমার ওপর। আমার ওপর দিব্যজ্যোতির লেখক হওয়া নির্ভর করছে? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না সৃজনদা। নবনীতা বলল। সৃজন বলল, শীতাংশু মণ্ডল সব ব্যবস্থা করতে রাজি হয়েছে। লেখা যদি মোটামুটি উতরে যায় তাহলে তোমার বরের লেখক হওয়া কেউ আটকাতে পারবে না নিতা। তোমার দিদির কথা শুনে তো আমার মনে হয়েছে দিব্যজ্যোতি ভালোই লেখে, তবে শীতাংশু মণ্ডলের একটা শর্ত আছে। তোমাকে শীতাংশু রক্ষিতা হয়ে বাকি জীবনটা কাটাতে হবে। যদি রাজি থাকো তাহলে আজ রাতে আর বাড়ি ফিরো না। তোমার কর্মস্থল থেকে আমি তোমাকে নিয়ে সোজা শীতাংশু মণ্ডলের কাছে যাব। দিব্যজ্যোতিকে কিছু বলার দরকার নেই। আমি তাকে বলবো তুমি তোমার দিদিকে ফোন করে জানিয়ে দিয়েছ যে ওই অপকণ্ড লোকটার সাথে তুমি আর সংসার করতে পারবে না, তাই যেদিকে দু চোখ যায় তুমি চলে যাচ্ছ। আর সে কারণেই সকালে বেরোনোর সময় দিদির কোলে তুমি মিঠাইকে তুলে দিয়েছিলে। রাত 10টা বাজার পরেও নবনীতা বাড়ি ফিরছে না দেখে পাগলের মতো অবস্থা হয়েছিল দিব্যজ্যোতির। পবন বলল, আরে বললাম না সকালে তোমার বড়শালী এসেছিল, মিঠাইকে নিয়ে গেছে, সেখানেই একবার খোঁজ নিয়ে দেখো না। তোমার বউ হয়তো সেখানেই আজকে রাতটা থাকবে। দিব্যজ্যোতি বর্তমানে ফেরার চেষ্টা করতে করতে পায়ের নখ দিয়ে মেঝে খুঁটে বলল, এটা সিজন চেঞ্জের সময়, মিঠাইয়ের খুব ঠান্ডা লাগার ধাত। একটু দেখবেন সৃজনদা, মেয়েটার না যেন আবার ঠান্ডা লেগে যায়। সৃজন দিব্যজ্যোতির পিঠ চাপড়ে দিয়ে বলল, কোনো চিন্তা নেই ব্রাদার, তুমি শুধু তোমার লেখায় মনোনিবেশ করো। তোমার লেখা চিত্রনাট্য দিয়ে যদি সিনেমা সিরিয়াল করা যায় তাহলে তো আর তোমাকে পেছন ফিরে তাকাতে হবে না। সেক্ষেত্রে স্টিফেন হাউসের কাজটা ছেড়ে দিয়ে তুমি ফুল টাইম লেখক হয়ে যাবে। দিব্যজ্যোতি মনে মনে একটা দীর্ঘ নিঃশ্বাস চাপল। আজ রাতে তারও ঘুম আসছে না। রাত প্রায় ভোর হতে চলল, তবু বৃষ্টির যেন বিরাম নেই। রাত ভোর হবার মুখে নবনীতা এসে সোফায় শুল। ঘুম ভাঙল বেলের শব্দে। দরজা খুলে দেখল ময়না দিদি বেজার মুখে দাঁড়িয়ে আছে। তোমরা কি সারা রাত জেগে থেকে সকালে নাক ডাকিয়ে ঘুমাও? 9টা বেজে গেল, এখনো বিছানা ছাড়তে মন লাগে না কেন? কিরকম মানুষ তোমরা জানি না বাপু। বলেই দুমদাম পা ফেলে ময়না রান্নাঘরের দিকে চলে গেল। নবনীতা দ্রুত পায়ে শোবার ঘরে ঢুকে শীতাংশুকে ডাকল, উঠে পড়ো, ময়না দিদি কাজে এসে গেছে। কিন্তু শীতাংশু এতটুকু নড়াচড়া করল না। নবনীতা শীতাংশুর গায়ে হাত দিয়ে দেখল তার সারা শরীর বরফের মতো ঠান্ডা। ময়না ছুটে নিচে গিয়ে সিকিউরিটিকে খবর দিল, আর নবনীতা ফোন করল প্রথমে দিদিকে আর তারপর বালিগঞ্জ থানায়। বেলাতে ঘুম ভেঙেছে দিব্যজ্যোতিরও, যদিও তার খুব সকালে ওঠা অভ্যেস, কিন্তু আজ 10টা বেজে গেছে। তবে একটু বেলা হলেও মনটা বেশ ফুরফুরে লাগছে। কয়েকদিন মেঘলা থাকার পর আজ সকালে আকাশ একেবারে নীল শাড়ি পরে পুজোর সাজে রেডি হয়ে গেছে। এরকম মেঘমুক্ত আকাশ না হলে কি দেবীপক্ষ স্বয়ং সম্পূর্ণ হয়? স্নান করে পুজো সেরে খাবার টেবিলে বসতেই দিব্যজ্যোতির মোবাইল ফোন বেজে উঠল। মোবাইল ফোনের স্ক্রিনে সৃজনদার নাম ভেসে উঠেছে। দিব্যজ্যোতি ফোন রিসিভ করতেই সৃজনদার গলার স্বর শুনতে পেল। হ্যালো দিব্য, বিকেলের দিকে একবার আমার বাড়িতে এসো। তোমার অফিস তো আজ ছুটি, গান্ধী বার্থডে। একটা মিসহ্যাপ হয়ে গেছে, শীতাংশু আর নেই। গতকাল রাতে ব্রেন স্ট্রোক হয়ে শীতাংশু মারা গেছে। তবে পরিচালকের কাছে খবর পেলাম তোমার সিনেমার শুটিংয়ের জন্য 80% পেমেন্ট সে ইতিমধ্যেই করে গেছে। বিকেল হতে বেরিয়ে পড়ল দিব্যজ্যোতি। শীতাংশুকে নিয়ে তার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সৃজনের বাড়িতে দিব্যজ্যোতি যাচ্ছে মেয়ের সঙ্গে দেখা করার বাসনায়। সফলতার নেশা দিব্যজ্যোতিকে আর প্রলুব্ধ করে না। নবনীতার থেকে বিচ্ছিন্ন হয়ে একেবারে একা হয়ে কোনো মিথ্যে সুখের স্বর্গে দিব্যজ্যোতি বাস করতে চায় না। দিদির বাড়িতে গিয়ে দিব্যজ্যোতি স্তম্ভিত হয়ে গেল। নবনীতাকে দিদির বাড়িতে দেখে সে ভূত দেখার চেয়েও বেশি আশ্চর্য হয়ে গেল। তুতলে বলল, তুমি এখানে?
কোথায় ছিলে এতদিন? সৃজন আর দিদি পরস্পরের দিকে তাকালো। দিদি বলল, হ্যাঁ, তোমরা সব কথা খোলাখুলি বলে নাও, আমরা এখন উঠি। নবনীতা কোনো কথা লুকালো না, আদ্যপান্ত সব খোলাখুলি বলল। মাথা নিচু করে সব শুনছিল দিব্যজ্যোতি। বড় হবার নেশা তার ছিল, কিন্তু নিজের স্ত্রীকে বিকিয়ে দিয়ে তো সে বড় হতে চায়নি। নিতার কি মাথা খারাপ হয়ে গিয়েছিল? হতে পারে লোকটা বিপত্নিক, মেয়ে চলে গেছে আমেরিকায়, লোকটা হয়তো চরম একাকিত্বে ভুগছিল। কিন্তু তাই বলে নবনীতা ওই দুশ্চরিত্র লোকটার রক্ষিতা হতে রাজি হয়ে গেল? এত লোভ ছিল নবনীতার চোখে? আর এতগুলো বছর একসাথে থাকার পরেও সে কিচ্ছুটি টের পায়নি। লেখকরা নাকি মানুষের মনের কথা কবর খুঁড়েও তুলে আনতে পারে, তবে কি সবটাই তার ফাঁকিবাজি? লেখক হবার কোনো যোগ্যতা কি আদপেই কোনোদিন ছিল দিব্যজ্যোতির? দিব্যজ্যোতি উঠে দাঁড়ালো। দিব্যজ্যোতি মনস্থির করে ফেলেছে, স্টিফেন হাউসের চাকরিটা সে ছেড়ে দেবে। প্রকাশক আর পরিচালকের অ্যাডভান্স করা সমস্ত টাকাও সে ফিরিয়ে দেবে। দিব্যজ্যোতি উঠে দাঁড়াতেই নবনীতা বলল, কোথায় যাচ্ছ? দিব্যজ্যোতি বলল, আমার আর কোনো বই বেরোনোর প্রয়োজন নেই, সবার সব টাকা আমি ফিরিয়ে দেব। নবনীতা বলল, কিন্তু কেন? তোমার লেখা তো তাদের পছন্দ হয়েছে। ইতিমধ্যে তোমার লেখা একটি উপন্যাস বেস্ট সেলার হয়েছে। অগণিত পাঠক তোমার লেখা পড়ার জন্য অপেক্ষা করে বসে আছে। এতগুলো মানুষকে বঞ্চিত করার কি অধিকার আছে তোমার? দিব্যজ্যোতি বলল, আলবাত আমার অধিকার আছে। আমার লেখা ওই নোংরা লোকটার অনুগ্রহে ছাপা হোক, আমি সেটা চাই না। কথাগুলো বলার সময় দিব্যজ্যোতির গলার স্বর এত উঁচুতে উঠল যে পাশের ঘর থেকে দিদি আর সৃজনতা ছুটে এলো। দিদি বলল, কি হয়েছে দিব্যজ্যোতি? এভাবে মেজাজ হারাচ্ছ কেন? নবনীতা দু হাত দিয়ে মুখ ঢেকে কান্না ভেজা গলায় বলল, দিদি, ও বই ছাপানো বন্ধ করতে চাইছে। ওই নোংরা লোকটার সাহায্য নিয়ে ও কোনো কিছু করতে চায় না। সৃজন বলল, মাথা ঠান্ডা করো দিব্য, বড় লেখক তো তুমি নিজেই হতে চেয়েছিলে। আর হয়তো তোমার স্বপ্ন সফল করার জন্য একটা ভুল পদক্ষেপ আমরা নিয়ে ফেলেছি। সে যা হবার তা তো হয়েই গেছে। কিন্তু তুমি আমায় একটা কথা বলো তো, একজন সাধু যখন পথ দিয়ে হেঁটে যান তখন তিনি কি খোঁজ নেন কোন লম্পট রাজার টাকায় সে রাস্তা নির্মাণ করা হয়েছিল? তাই আমি বলছি, নিজের প্রতিভাকে মানুষের সামনে নিয়ে আসার যে সুযোগ তুমি পেয়েছ, তাকে অবলম্বন করে তুমি তোমার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে যাও। দিব্যজ্যোতি মাথা গোজ করে বলল, সে আপনি আমাকে যাই বোঝানোর চেষ্টা করুন না কেন সৃজনদা, নিজের পরিস্থিতির কথা বিবেচনা না করে, সংসারকে অবহেলা করে, ক্ষমতার বাইরে গিয়ে লেখক হবার স্বপ্ন দেখে যে পাপ আমি করেছি, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। দিদি বলল, আমার বোনটাকে নিয়ে গিয়ে তুমি আবার সংসার শুরু করো দিব্যজ্যোতি, সেটাকেই না হয় তোমার প্রায়শ্চিত্ত হিসেবে ভাববে। নবনীতা বলল, না, আমি কারো ওপর জোর খাটিয়ে সংসার করতে চাই না। দিব্যজ্যোতি বলল, কেন? তোমরা মেয়েরা মানুষের ওপর জোর খাটিয়ে নিজের সুবিধে আদায় করতে তো বেশ সিদ্ধহস্ত বলেই মনে হয়। নবনীতা মুখের ওপর থেকে হাত সরিয়ে বলল, সত্যি তুমি লেখক হবার যোগ্য নও। মেয়েরাই তো সাহিত্যের সবচেয়ে আকর্ষণীয় চরিত্র। আর আজ পর্যন্ত নিজের স্ত্রীকে বুঝতে পারলে না তুমি, সংসারে অন্য মেয়েদের কি করে বুঝবে? দিব্যজ্যোতি বলল, তোমাকে দিয়ে যদি সংসারের বাকি সব মেয়েদের বুঝতে হয়, তাহলে তো আমি বলবো মেয়েদের চরিত্র আমি স্পষ্ট বুঝতে পারছি। লোভী তোমরা, নাম যশ আর টাকার লোভে তোমরা যে কি করতে পারো। নবনীতা বলল, চুপ করো দিব্য, মেয়ের বাপ হয়েও মেয়েদের কথা কিছুই বোঝো না তুমি। মেয়েরা হলো ভালোবাসার কাঙাল, তাই ভালোবাসার মানুষগুলোকে খুশি করার জন্য তারা যে কখন কি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে সেটা তারা নিজেরাও বোঝে না। নবনীতার চোখের দিকে স্থির চোখে তাকিয়ে আছে দিব্যজ্যোতি। গভীর নেশার একটা ঘোর খেলা করছে নবনীতার চোখের তারায়, সংসার করার নেশা। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে দিব্যজ্যোতি অনুভব করছিল নবনীতার চোখের সেই নেশা ক্রমশ যেন তার নিজেরও সমস্ত অণু পরমাণুকে গ্রাস করে ফেলতে চাইছে। দিব্যজ্যোতি নবনীতার হাত ধরে বলল, চলো। গল্পটি তাহলে কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।